2রা এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থনৈতিক স্বাধীনতার ঘোষণা দিলেন। তিনি জানালেন বিশ্বের বিভিন্ন দেশের উপরে পাল্টা শুল্ক আরোপ করা হবে এবং এই দিনটিকে তিনি স্বাধীনতা দিবস বলতে চাইছেন। বিশ্বের অন্যান্য দেশ এই দিনটিকে দেখছে একটি বাণিজ্য যুদ্ধের পায়তারা হিসেবে। তো সেখান থেকে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের উপরে এই যে পাল্টা শুল্কের ঘোষণা আসলো বাংলাদেশের জন্য 37%, সেটি কতটা গুরুত্বপূর্ণ বা কতটা আশঙ্কার সেটি আসলে পর্যালোচনার দাবি রাখে। এবং ইতিমধ্যে জানেন যে অর্থনীতিবিদরা সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছে। অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে যে এটি পুনর্বিবেচনা করা হবে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যেই আমদানি শুল্ক রয়েছে 74%, যেটি ডোনাল্ড ট্রাম্পের যিনি প্রদর্শন করলেন যেই তালিকাটি সেখানে দেখানো হচ্ছিল, সেটি নিয়ে আসলে পুনর্বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে। এবং এরই মধ্যে আজকে সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় একটি বৈঠক ডাকা হয়েছে। এই জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারা যেমন থাকবেন, তেমনি থাকবেন অর্থনীতিবিদরা, বাংলাদেশের বিভিন্ন শিল্প বাণিজ্য খাতের যারা অংশীজন রয়েছেন তারাও সেখানে উপস্থিত থাকবেন জাতীয় রাজস্ব বোর্ড সহ বিভিন্ন গবেষণা সংস্থার প্রতিনিধিরাও। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তো এই সব কিছু মিলিয়ে আজকের এই বৈঠকটি বিশেষ গুরুত্বের দাবি রাখে, কারণ বাংলাদেশ আসলে যুক্তরাষ্ট্রের উপরে কি 74% আমদানি শুল্ক দিয়ে রেখেছে কিনা সেটি নিয়ে অর্থনীতিবিদরা এরই মধ্যে প্রশ্ন তুলেছেন। তারা যেটি বলছেন যে বাংলাদেশ আসলে এককভাবে যুক্তরাষ্ট্রের সকল পণ্যে 74% আমদানি শুল্ক দিয়ে রেখেছে এটি সত্য নয়, কারণ বিভিন্ন পণ্যে বিভিন্ন ধরনের শুল্ক দেয়া থাকে এবং আপনারা জানেন যে আমদানি শুল্কের পাশাপাশি নিয়ন্ত্রণমূলক শুল্ক রয়েছে। যেই খাতগুলো আমরা সুরক্ষা দিতে চাই সেখানে নিয়ন্ত্রণমূলক শুল্ক দেওয়া হয়। যেমন বাংলাদেশে যখন কোনো কিছুর উৎপাদন বেশি হয় সেটি যাতে আমদানি না করা হয়, আমদানি করলে সেই উৎপাদিত পণ্যের দাম কমে যায়, দেশের বাজারে যারা উৎপাদক রয়েছেন তারা দাম পান না, সেক্ষেত্রে এই নিয়ন্ত্রণমূলক শুল্কও দেওয়া হয়ে থাকে। আবার সাপ্লিমেন্টারি ডিউটি বা সম্পূরক শুল্কটি রয়েছে অ্যাডভান্স ট্যাক্সেশন বা এটি আমরা যেটা কি বলছি। এই সব কিছু মিলিয়ে 74% আসলে এককভাবে বলা যায় না। কয়েকটি পণ্য থেকে আসলে কি প্রক্রিয়া এটি হিসেব নিকেশ করলো যুক্তরাষ্ট্র সেটি যেমন আলোচনা বিষয়বস্তু, একই সাথে আসলে এটি কিভাবে পুনর্নির্ধারণ করা হবে সেটিও আলোচনায় আজকে গুরুত্ব পাবে বলে ধারণা করা যাচ্ছে। এখন আমরা আসি যে এই যে 37% পাল্টা শুল্ক যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে আরোপ করলো, এতে বাংলাদেশের কি ধরনের ক্ষতি হতে চলেছে বা বাংলাদেশ কি ধরনের শঙ্কার মুখে পড়তে পারে, এখানে আমরা আলোচনায় যদি আসি। আমাদের যে সবচেয়ে বড় রপ্তানি আয়ের উৎস তৈরি পোশাক খাত, এই তৈরি পোশাক খাতের সাথে 40 লাখ মানুষের কর্মসংস্থান জড়িত রয়েছে। এর ব্যাকওয়ার্ড লিঙ্কেজে অর্থাৎ এই তৈরি পোশাক খাতের যেই কাঁচামাল রয়েছে সেগুলো যোগান দিতে গিয়ে আরও একটি বড় খাত তৈরি হয়ে যায়, বড় শিল্প তৈরি হয়ে যায়, সেখানেও প্রচুর পরিমাণে মানুষ যুক্ত রয়েছেন। বাংলাদেশের রপ্তানির চিত্র যদি আমরা দেখি গত কয়েক বছরে, তাহলে আমরা দেখব যে বাংলাদেশ বছরে 45 থেকে 60 বিলিয়ন ডলারের মতো পণ্য রপ্তানি করে থাকে। তো এই 60 বিলিয়ন ডলার বা 45 থেকে 60 বিলিয়ন ডলারের যে পণ্য রপ্তানি, তার মধ্যে 8 বিলিয়ন ডলারের বেশি আমরা যুক্তরাষ্ট্রে রপ্তানি করছি। তার মধ্যে তৈরি পোশাক রয়েছে, আর অন্যান্য পণ্য রয়েছে, কৃষি পণ্য রয়েছে, অনেক কিছু রয়েছে। তো এইখানে যে 8 বিলিয়ন ডলার আমরা রপ্তানি করছি, আমরা আমদানি করছি কত যুক্তরাষ্ট্র থেকে? আমরা আমদানি করছি মাত্র 2 বিলিয়ন ডলার। কিন্তু আমরা যে 2 বিলিয়ন ডলার আমদানি করছি সেখানে যে সকল পণ্য রয়েছে সেগুলো আমাদের উৎপাদনের কাজে লাগে। যেমন তুলা আমদানির মাধ্যমেই কিন্তু আমাদের এই যে তৈরি পোশাক খাতের যে সুতাগুলো সেগুলো সেখান থেকেই আসছে। আবার আমাদের জাহাজ শিল্প অনেকটা গিয়েছে, আপনারা জানেন। এই যে জাহাজ শিল্প, এর যে স্ক্র্যাব বা লোহাগুলো রয়েছে সেটাও একটা বড় অংশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয়ে থাকে। আবার কৃষি পণ্য, কৃষি বীজ থেকে শুরু করে কৃষি যন্ত্রাংশ, এই সকল কিছু যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আমদানি করে থাকে। তো এই সব কিছুর যদি আমরা চিন্তা করি যে আমদানি রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ আর যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য সম্পর্ক, আমরা চীনের সাথে যখন দেখি বা ভারতের সাথে দেখি, এই সকল দেশের সাথে আমাদের বাণিজ্য সম্পর্ক দেখি আমরা ঘাটতি বাণিজ্যে আছি। অর্থাৎ এই সকল দেশ থেকে আমরা রপ্তানির তুলনায় আমদানি অনেক বেশি পরিমাণে করছি। আমরা যদি চীনের ক্ষেত্রে দেখি, আমরা 20 বিলিয়ন ডলারের পণ্য আমদানি করছি বছরে, রপ্তানি করছি মাত্র 1.5 বিলিয়ন ডলার, সবচেয়ে সর্বোচ্চ। অর্থাৎ 19 বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে। কিন্তু আমাদের যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কেবল বাণিজ্য ঘাটতি না, বরং বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র আমাদের জন্য একটি ভালো বাজার এতদিন ধরে ছিল বা
এখনো আছে। তো এই বাজারকে ধরে রাখার জন্য বাংলাদেশ আসলে কি করবে, আজকের যে বৈঠক রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আহ্বান করেছেন, অন্যান্য উপদেষ্টারাও থাকবেন অর্থনীতিবিদরা এবং বিভিন্ন অংশীজনরা, সেখানে এই বিষয়গুলো গুরুত্ব পাবে। আরেকটি বিষয় একটু উল্লেখ করে রাখি, যেহেতু জানেন যে এই চলতি এপ্রিলের 9 এবং 10 তারিখ বাংলাদেশে একটি বিনিয়োগ সম্মেলন হতে চলেছে প্রধান উপদেষ্টার ডাকে। বিশ্বের বিভিন্ন দেশের 2000-এর বেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবেন এবং বিভিন্ন খাতে তারা বিনিয়োগ করবেন। সেক্ষেত্রে বাংলাদেশের রপ্তানি বাজার যদি যুক্তরাষ্ট্রকে ধরে রাখা না যায়, সেক্ষেত্রে বিনিয়োগকারীরা কিছুটা হলেও নিরুৎসাহিত হতে পারবেন। অপরদিকে যদি বাংলাদেশ এই শুল্ক পুনর্বিবেচনার মাধ্যমে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে আমদানি শুল্কের কথা বলা হচ্ছে 74%, যেটি তারা দাবি করছেন কিন্তু বাংলাদেশ বলছে এটি পুরোপুরি সঠিক নয়, সেই আমদানি শুল্ক 74%কে যদি কমিয়ে আনা যায় এবং সেটি যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্যতা পায়, তাহলে হয়তো বাংলাদেশের উপরে তাদের যে পাল্টা শুল্ক আরোপ সেটিও কমবে এবং তার ফলে যারা বিনিয়োগকারীরা আসছেন তারাও বাংলাদেশে বিনিয়োগের যে আগ্রহ সেটি ফিরে পাবেন। তো এক্ষেত্রে আসলে আজকের যেই বৈঠকটি রয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, সেটি একটি বিশেষ গুরুত্বের দাবি রাখে এবং যদি এই বৈঠকের কোনো সুরাহা হয় এবং সেখান থেকে সত্যিকার অর্থেই বাংলাদেশের এই যে আমদানি শুল্কর বিষয়ে যে জটিলতা তৈরি হয়েছে, রপ্তানি শুল্কের বিষয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেটি দূর করা যায়, তাহলে প্রতিযোগী যেই বাজারগুলো রয়েছে সেখানেও কিন্তু যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক আরোপ করেছে। যেমন চীনের ক্ষেত্রে 34% শুল্ক আরোপ করেছে, ভারতের ক্ষেত্রে আমরা দেখেছি 26%-এর মতো, আরও অন্যান্য দেশের ক্ষেত্রেও অনেকটা শুল্ক আরোপ রয়েছে। তো ভিয়েতনামের ক্ষেত্রে আমরা যদি দেখি যে 46% শুল্ক রয়েছে, সেটি তৈরি পোশাক খাতে আমাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী, পাশাপাশি পাকিস্তান প্রতিদ্বন্দ্বী দেশ হিসেবে তাদেরও 29% রয়েছে। এখন বাংলাদেশ যদি 37% থেকে কমিয়ে ধরা যাক সেটিকে 20%-এর কাছাকাছি নিয়ে আসতে পারে, সেটি বাংলাদেশের জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই ব্যাপারে একেবারেই সচেষ্ট রয়েছেন এবং তিনি বিমস্টেক সম্মেলনে থাকা অবস্থায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণাটি আসে তখন থেকেই সেখানে বিমস্টেক সম্মেলনে আলোচনা হয়েছিল এবং তিনি দেশে আসার পরে এটি নিয়ে আসলে জরুরি বৈঠক ডাকলেন। তার মানে বোঝা যাচ্ছে এখানে তিনি কতটা গুরুত্ব দিচ্ছেন। এর একটি সুষ্ঠু সমাধানের মধ্য দিয়ে বাংলাদেশের যারা উৎপাদকরা রয়েছেন, বিভিন্ন শিল্প সংশ্লিষ্টরা রয়েছেন, তারা উপকৃত হবেন এই বৈঠকের মধ্যে দিয়ে, এমনটা আশা করা হচ্ছে।